এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির প্রথম অধ্যায় অর্থনীতির পরিচয়ের বর্ণনামূলক কিছু প্রশ্নের উত্তর। ১ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটি দেখো, অর্থনীতির উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। ২ অর্থনীতির সংজ্ঞা দাও, কোন সংজ্ঞাটি অধিক গ্রহণযোগ্য এবং কেন? ৩ অর্থনীতির 10টি নীতি নিয়ে আলোচনা করো। তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখি। ১ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স, যেটি গ্রিক শব্দ থেকে এসছে ঐকোনমিয়া। ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির ব্যবস্থাপনা। আজকের যে অর্থনীতি আমরা পড়ি তা পূর্বে এতটা গোছালো ছিল না। আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ সরল। খাবার দাবার, কাপড় চোপড় এবং বাড়িঘর এই সবই ছিল মানুষের মৌলিক চাহিদা। দ্রব্য সামগ্রীর বিনিময় রীতি ছিল খুবই সীমিত। মূলত মানুষের কায়িক পরিশ্রমই ছিল উৎপাদনের একমাত্র উপকরণ। ২৫০০ খ্রিস্টপূর্ব হিব্রু সভ্যতা যুগে ধর্মগ্রন্থ বা দর্শনের বইয়ে অর্থনীতি সম্পর্কে অগোছালোভাবে কিছু আলোচনা করা হয়। গ্রিসে প্রথম অ্যারিস্টটল ও অন্যান্য গ্রিক দার্শনিক ব্যক্তি মালিকানার ধারণাটি গ্রহণ করে এবং ভূমির ওপরে ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়। গ্রিক সভ্যতার ইতিহাসে অ্যারিস্টটলকে প্রথম অর্থনীতিবিদ হিসেবে আখ্যায়িত করা হয়। প্লেটো এবং অ্যারিস্টটল কিছু গ্রিক সভ্যতার বিখ্যাত দুটি চিন্তাবিদ ছিলেন। এই দুজন চিন্তাবিদ ব্যক্তিগত সম্পত্তি, শ্রমিকের মজুরি, দাসপ্রথা ও সুদসহ অর্থনীতির অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। রোমানরা সামরিক ও সফল রাষ্ট্র পরিচালক হিসেবে অধিক পরিচিত। রোমানরা মূলত গ্রিকদের দেওয়া অর্থনৈতিক চিন্তাধারাকে নিজের করে নেয়। রোমান দার্শনিকরা অর্থলগ্নি করাকে বা অর্থ সুদে খাটানোকে খুনের সমান অপরাধ বলে মনে করতেন। প্রাচীন ভারতে চতুর্থ খ্রিস্টপূর্বে কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজনীতি, সমাজ, অর্থনীতি ও সামরিক বিষয়ের উপরে আলোকপাত করা হয় এবং 1590 থেকে 1780-তে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যে যে প্রসার ঘটে তাকে বলা হয় বাণিজ্যবাদ। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরাসিরা সে দেশে ধনী মানুষের বিলাসী জীবনযাপন, অতিরিক্ত করারোপ এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপ্লবের অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ প্রচার করে। এভাবে প্রাচীন ও মধ্যযুগে অগোছালোভাবে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই ছিল ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বরটি দেখো, অর্থনীতির সংজ্ঞা দাও এবং কোন সংজ্ঞাটি অধিক গ্রহণযোগ্য বলে মনে করো তুমি এবং কেন তা ব্যাখ্যা করো। দেখো, যে শাস্ত্র মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করে তাকে আমরা বলি অর্থনীতি। অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে। অধিক গ্রহণযোগ্য এল রবিনসের যে সংজ্ঞাটি সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তার সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হলো। যেমন ১ নম্বর দেখো, মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণও হয় ভিন্ন রকমের। ২ অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত। ৩ অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পদ দ্বারা সমন্বয় সাধন করা যায় তা অর্থনীতির গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ৪ সম্পদের যোগান সীমিত বলে একই সম্পদ দ্বারা আমাদের বিভিন্ন অভাব পূরণ করতে হয়। ৫ অভাবের অগ্রাধিকারের ভিত্তিতে তা পূরণ করতে হয়। এসব কারণে এই সংজ্ঞাটিকে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করা হয়। এই ছিল ২ নম্বর প্রশ্নের উত্তর। ৩ নম্বরটি দেখো, অর্থনীতিতে 10টি নীতি নিয়ে আলোচনা করা হয়। প্রথমটি হচ্ছে মানুষ দেওয়া নেওয়া করে। পছন্দ মতো কোনো কিছু পেতে গেলে আমাদের অবশ্যই পছন্দের অপর একটি জিনিসকে ত্যাগ করতে হয়। উদাহরণ, সরকার যদি বাজেটে সামরিক খাতে বেশি ব্যয় করে তবে শিক্ষা খাত সহ অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হয়। অর্থাৎ সমাজে মানুষ একটি দেওয়া নেওয়ার বিকল্প ব্যবস্থা আছে। ২ সুযোগ ব্যয়।
একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন কমাতে গিয়ে অপর একটি দ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছাড়তে হয় সে ছাড়ার পরিমাণই হচ্ছে সুযোগ ব্যয়। 3. মানুষ প্রান্তিক পর্যায় নিয়ে চিন্তা করে। মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে, ধরি এক ব্যক্তি পরপর 3টি কলা খেলে 3 নম্বরটি কলা হবে আমাদের প্রান্তিক কলা। প্রান্তিক কলা খেয়ে ব্যক্তি যে তৃপ্তি পায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। প্রান্তিক বা 3 নম্বর কলাটি পেতে যে পরিমাণ অর্থ বা টাকা ব্যয় করা হলো তার নাম হচ্ছে প্রান্তিক ব্যয়। 4 নম্বরটি দেখো, মানুষ প্রণোদনায় সাড়া দেয়। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্ন সহকারে করে। তেমনি অর্থনীতির শ্রমিক যদি প্রণোদনা পায় তাহলে বেশি উৎপাদন করে। 5. বাণিজ্যে সবাই উপকৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ফর্ড ও জাপানের টয়োটা বিশ্বে গাড়ি ব্যবসায়ের জন্য অধিক পরিচিত দুটি কোম্পানি। কোম্পানি দুটির মধ্যে যথেষ্ট ব্যবসায়িক প্রতিযোগিতা বিদ্যমান। কোম্পানি দুটি সাধারণ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে দাম যথাসাধ্য কমিয়ে রাখার দখল করতে চায়। 6. অর্থনৈতিক কার্যাবলী সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা। অর্থনৈতিক কার্যাবলী সংগঠিত হয়ে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমে। ফার্ম ও পরিবারসমূহ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোনো দাম নির্ধারিত হয়। ফার্মের মালিকেরা বাজারের চাহিদা দেখে দ্রব্য সরবরাহ করে এবং অসংখ্য পরিবার তাদের আয় ও প্রয়োজন অনুসারে এসব দ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে। 7. সরকার কখনো কখনো বাজার নির্ধারণ ফলাফলের উৎকৃষ্ট সাধন করতে পারে। বাজার ব্যবস্থা অদৃশ্য হাতের ইশারায় চলে, কিন্তু সবসময় ব্যাপারটি সঠিকভাবে হয় না, কারণ নানা নানা কারণে অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। এমন অবস্থায় সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের, অপারগতা, পরিবেশ দূষণ এবং দুর্নীতির মতো বিষয়গুলো থেকে রক্ষা করার জন্য সরকারি হস্তক্ষেপের দরকার হয়। 8. একটি দেশে মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবার উৎপাদনের ক্ষমতার উপরে। যে দেশের মানুষের দ্রব্য ও সেবা উৎপাদন ক্ষমতা বেশি তাদের জীবনযাত্রার মান তত উন্নত। উন্নত দেশের মানুষের উৎপাদন ক্ষমতা বেশি হলে তাদের মাথাপিছু আয়ও অনেক বেশি হয়। 9 নম্বরটি দেখো, যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্য মূল্য বেড়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক যদি অধিক মাত্রায় মুদ্রা ছাপায় তাহলে মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ দ্রব্যের মূল্যস্ফীতি বাড়ে। মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মান বা মূল্য কমে যায়। 10. সমাজ মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে স্বল্পকালীন দেওয়া নেওয়ার মুখোমুখি হয়। দ্রব্য সামগ্রীর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় অবস্থাকে বলা হয় মুদ্রাস্ফীতি। আর কোনো শ্রমিক বাজার মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না, এরা হলো বেকার। মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে, আর বেকারত্ব মুদ্রাস্ফীতি বাড়ে। এই ছিল বর্ণনামূলক 3টি প্রশ্নের উত্তর।